একজন মানুষ অসুস্থ হলে প্রথমে ভাবেন ডাক্তার দেখাবেন, কত টাকা লাগবে। কিন্তু বাস্তবতা হলো ডাক্তার দেখানোর খরচ অনেক সময় চিকিৎসার সবচেয়ে ছোট অংশ। আসল ধাক্কাটা আসে প্রেসক্রিপশন হাতে ফার্মেসির কাউন্টারে দাঁড়ানোর পর। পরীক্ষা, ওষুধ আর ফলো আপ মিলিয়ে চিকিৎসা তখন এমন এক খরচের বোঝা হয়ে ওঠে যা একটি নিম্ন আয়ের পরিবারকে মাসের খাবারের বাজেট পর্যন্ত কাটতে বাধ্য করতে পারে। আর ঠিক এখানেই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সবচেয়ে বড় প্রশ্নটি সামনে আসে। ওষুধ কি শুধু একটি ব্যবসায়িক পণ্য, নাকি মানুষের বেঁচে থাকার অধিকার? বাংলাদেশে চিকিৎসার বড় একটি অংশের খরচ সাধারণ মানুষকে নিজের পকেট থেকে দিতে হয়। তাই ওষুধের দাম শুধু বাজারের একটি সংখ্যা নয়, এটি পরিবারের আয়, সঞ্চয় এবং অনেক সময় জীবন মরণের সিদ্ধান্তের সঙ্গে সরাসরি জড়িত। একজন রোগী ডাক্তারকে কয়েক হাজার টাকা দিয়ে দেখালেন, কিন্তু প্রেসক্রিপশনের ওষুধ কিনতে গিয়ে সেই খরচ কয়েক গুণ বেড়ে গেল। ডায়াগনস্টিক পরীক্ষা যোগ হলে মোট বিল আরও ভারী হয়। অর্থাৎ চিকিৎসার দরজা খুলতে যে টাকা লাগে তার চেয়ে অনেক বেশি টাকা লাগে চিকিৎসা শেষ করতে। এই বাস্তবতার কারণেই অত্যাবশ্যকীয় ওষুধের দাম নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। 1994 সালে বাংলাদেশ সরকারের 117টি অত্যাবশ্যকীয় ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণের ব্যবস্থা করে, কিন্তু এরপর দীর্ঘ সময় ধরে সেই তালিকা আর বড় হয়নি। ফলে চিকিৎসা বিজ্ঞানের পরিবর্তন, নতুন রোগের ধরন, নতুন জেনেরিক ওষুধ এবং মানুষের বদলে যাওয়া চিকিৎসা চাহিদার সঙ্গে তালিকাটিও অনেকটাই পুরনো হয়ে পড়ে। এখানেই 2026 সালের জানুয়ারির সিদ্ধান্তটি নতুন আলোচনার জন্ম দেয়। 8 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বড় করে 295টি ওষুধে উন্নীত করে। আগের তালিকায় 135টি নতুন ওষুধ যুক্ত করা হয় এবং এসব ওষুধের দাম সরকার নির্ধারণ করবে বলে সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে সব ধরনের ওষুধের মূল্য নির্ধারণের জন্য একটি নতুন পদ্ধতির কথাও বলা হয়। সরকারের ভাষ্য ছিল, অত্যাবশ্যকীয় ওষুধ এমন চিকিৎসার জন্য যেগুলো সাধারণ মানুষের বড় অংশের প্রয়োজন হয়। এই তালিকাকে কার্যকর করা গেলে ওষুধের দাম নিয়ন্ত্রণের মাধ্যমে চিকিৎসার খরচ কমানো এবং সাধারণ মানুষের ওষুধ পাওয়ার সুযোগ বাড়ানো সম্ভব হতে পারে। এমনকি তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছিল, এই ওষুধগুলো দেশের প্রায় 80% সাধারণ রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ। তবে এই সিদ্ধান্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল, শুধু এই তালিকা বড় করলেই তো হবে না, দাম বাস্তবে কিভাবে কমবে সেটিও নির্ধারণ করতে হবে। সে কারণে সরকার ওষুধের মূল্য নির্ধারণের জন্য একটি কাঠামো তৈরি করে। ফেব্রুয়ারিতে প্রকাশিত সরকারি মূল্য নির্ধারণ পদ্ধতিতে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় থাকা ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণের কথা বলা হয়। কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে যায়। জানুয়ারিতে 295টি ওষুধকে অত্যাবশ্যকীয় হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও পরবর্তী সময়ে এই সিদ্ধান্ত নিয়ে আইনি ও প্রশাসনিক প্রশ্ন সামনে আসে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের ভূমিকা। 2026 সালের জুনে সরকার নতুন করে জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদ গঠন করে। এই পরিষদের দায়িত্বের মধ্যে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা তৈরি ও সংশোধনের বিষয়টিও রাখা হয়। অর্থাৎ জানুয়ারির সিদ্ধান্তের কয়েক মাস পরই এমন একটি পরিষদ তৈরি হলো যার কাজের মধ্যে রয়েছে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা নিয়ে পরামর্শ দেয়া। এখান থেকেই শুরু হয় নতুন বিতর্ক। প্রশ্ন ওঠে, আগের তালিকাটি যদি আইনি প্রক্রিয়ার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ না হয়ে থাকে, তাহলে সেটি সংশোধনের পথ কি ছিল না? নতুন পরিষদের মাধ্যমে তালিকাটি পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন আনা যেত না? আর এই প্রশ্নের মধ্যে আগস্টে এসে পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। 3 আগস্ট মন্ত্রিসভার বৈঠকে 2026 সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং ওষুধের মূল্য নির্ধারণ কাঠামো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সরকারের যুক্তি ছিল, 2023 সালের ঔষধ ও কসমেটিক্স আইনের অধীনে প্রয়োজনীয় জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ না নিয়েই আগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে আইনি প্রক্রিয়া অনুসরণের প্রশ্নটি সামনে এনে জানুয়ারির কাঠামো বাতিল করা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এরপর কি? যদি আগের 295টির তালিকা কার্যকর না থাকে এবং পুরনো কাঠামোতে ফিরে যেতে হয়, তাহলে সাধারণ মানুষের জন্য এর অর্থ কি? এখানেই বিষয়টি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসে। কারণ ওষুধের বাজার এমন একটি জায়গা যেখানে রোগী সাধারণত দরদাম করতে পারেন না। ডাক্তার যে ওষুধ লিখেছেন, রোগীকে সেটিই কিনতে হয়। বাজারে বিকল্প থাকলেও রোগীর হাতে সবসময় সেই বিকল্প বেছে নেওয়ার মতো তথ্য থাকে না। আর এখানেই ফার্মাসিউটিক্যাল ব্যবসার শক্তি সবচেয়ে বেশি। বাংলাদেশের ওষুধ শিল্পে নিঃসন্দেহে দেশের অন্যতম সফল শিল্প খাত। স্থানীয় কোম্পানিগুলো দেশের ওষুধের চাহিদায় বড় অংশ পূরণ করে এবং এই শিল্প কর্মসংস্থান ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কিন্তু শিল্পের সাফল্যের সঙ্গে সাধারণ মানুষের ওষুধের সামর্থ্য নিশ্চিত করার প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। কারণ একটি ওষুধ কোম্পানির কাছে কোনো ওষুধ একটি পণ্য, কিন্তু একজন কিডনি রোগী, হৃদরোগী, ডায়াবেটিসের রোগী কিংবা উচ্চ রক্তচাপের রোগীর কাছে সেই একই ওষুধ তার প্রতিদিনের বেঁচে থাকার অংশ। এই জায়গায় বাজারের একটি পরিচিত কৌশল নিয়েও প্রশ্ন ওঠে। কোনো একটি পুরনো জেনেরিকের দাম নিয়ন্ত্রণে থাকলে একই মূল উপাদানের সঙ্গে অতিরিক্ত উপাদান, ভিন্ন ফর্মুলেশন কিংবা নতুন ব্র্যান্ডিং যুক্ত করে নতুন পণ্য বাজারে আনা যায় কিনা সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। যেমন সাধারণ প্যারাসিটামলের পাশাপাশি ক্যাফেইন বা অন্য উপাদান যুক্ত কম্বিনেশন পণ্য বাজারে পাওয়া যায়। ফলে শুধু একটি পুরনো ব্র্যান্ডের দাম বেঁধে দিলেই পুরনো বাজার নিয়ন্ত্রণ করা যায় না। সুতরাং আসল সংস্কার শুধু 117 থেকে 295 করা নয়। আসল সংস্কার হলো এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে প্রয়োজনীয় ওষুধের তালিকা নিয়মিত আপডেট হবে, দাম নির্ধারণ হবে স্বচ্ছ নিয়মে, কোম্পানির উৎপাদন খরচ বিবেচনায় থাকবে, আবার রোগীর সামর্থ্য বিবেচনায় থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাকে জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখে। 2025 সালে বাংলাদেশকে এই তালিকা হালনাগাদে সহায়তার কথা জানিয়ে WHO বলেছিল, অত্যাবশ্যকীয় ওষুধ নির্ধারণে রোগের ধরন, জনস্বাস্থ্যের প্রয়োজন, কার্যকারিতা, নিরাপত্তা এবং খরচ সবকিছু বিবেচনা করা জরুরি। তাই এখন বিতর্কটা শুধু 295টি ওষুধ থাকবে কি থাকবে না সেটি নয়, বিতর্কটা আরও বড়। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে ওষুধের দাম নির্ধারণ করবে কে? শুধু বাজার, শুধু কোম্পানি, নাকি সরকার, চিকিৎসক, বিশেষজ্ঞ, রোগী প্রতিনিধি এবং শিল্প খাতের অংশীজনদের সমন্বয়ে একটি স্বচ্ছ ব্যবস্থা? আর এখানেই রাজনীতির প্রশ্নটি সামনে আসে। একটি সরকার যখন সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমানোর প্রতিশ্রুতি দেয়, তখন জনগণ জানতে চায় সেই প্রতিশ্রুতির বাস্তব ফল কোথায়। আবার একটি সরকার যখন আগের সরকারের বা অন্তর্বর্তী সরকারের নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে, তখন তার যুক্তিও স্পষ্ট হওয়া দরকার। আইনগত ভুল থাকলে সেটি সংশোধনের পথ কী ছিল, কেন পুরো কাঠামো বাতিল করতে হলো, নতুন তালিকা কবে হবে, ততদিন রোগীরা কোন দামে ওষুধ কিনবেন, এসব প্রশ্নের পরিষ্কার উত্তর দরকার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বিতর্কে কোনো পক্ষকেই শুধু রাজনৈতিক স্লোগান দিয়ে বিচার করা যাবে না। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোও একটি শিল্প, তাদের উৎপাদন খরচ আছে, কাঁচামালের দাম আছে, গবেষণা, মান নিয়ন্ত্রণ, শ্রমিক, বিদ্যুৎ, পরিবহন এবং বিনিয়োগের খরচ আছে। তাই এমন মূল্য নীতি দরকার যা কোম্পানিকে টিকে থাকার সুযোগ দেবে, কিন্তু রোগীর উপর অযৌক্তিক চাপও তৈরি করবে না। অন্যদিকে সরকার যদি দাম নিয়ন্ত্রণ করে, তাহলে সেটিও এমনভাবে করতে হবে যাতে কম দামের কারণে প্রয়োজনীয় ওষুধের উৎপাদন বা সরবরাহ বন্ধ না হয়ে যায়। কারণ বাজারে ওষুধের দাম কমিয়ে দেয়া এক জিনিস, আর সেই দামে দেশের প্রত্যন্ত অঞ্চলের রোগীর হাতে নিয়মিত ওষুধ পৌঁছে দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাই এখন বাংলাদেশের সামনে আসল পরীক্ষা হলো একটি দীর্ঘমেয়াদী, স্বচ্ছ এবং টেকসই ওষুধ নীতি তৈরি করা। 1994 সালের পুরনো তালিকায় ফিরে যাওয়া যদি সাময়িক প্রশাসনিক সমাধানও হয়, তবু সেটি দীর্ঘমেয়াদী উত্তর হতে পারে না। কারণ চিকিৎসা বিজ্ঞান 30 বছরের বেশি সময় ধরে এগিয়েছে, রোগের ধরন বদলেছে, নতুন ওষুধ এসেছে, মানুষের চিকিৎসার চাহিদা বদলেছে। তাই অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাও নিয়মিত পর্যালোচনা হওয়া স্বাভাবিক। এখন সাধারণ মানুষ শুধু জানতে চায় একটি বিষয়, অসুস্থ হলে ওষুধ কিনতে গিয়ে একজন মানুষকে কি তার আয়, সঞ্চয় আর সংসারের খাবারের সঙ্গে লড়াই করতে হবে, নাকি রাষ্ট্র এমন একটি ব্যবস্থা করবে যেখানে জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় ওষুধ মানুষের নাগালের মধ্যেই থাকবে? 295টি ওষুধের তালিকা বাতিলের বিতর্ক তাই শুধু একটি সরকারি প্রজ্ঞাপন বা মন্ত্রিসভার সিদ্ধান্তের গল্প নয়, এটি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে একটি বড় রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রশ্ন। এখানে একদিকে রয়েছে শিল্পের স্বার্থ, অন্যদিকে রয়েছে রোগীর অধিকার, একদিকে বাজারের স্বাধীনতা, অন্যদিকে মানুষের চিকিৎসা পাওয়ার সামর্থ্য। শেষ পর্যন্ত রাষ্ট্রকে একটি ভারসাম্য খুঁজে বের করতে হবে, কারণ ওষুধের বাজারে লাভ থাকতে পারে, ব্যবসা থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু একটি সীমার পর ওষুধ আর সাধারণ পণ্য থাকে না, সেখানে একজন মানুষের জীবন জড়িয়ে যায়। আর সেই জায়গায় রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব একটাই, মানুষ যেন অসুস্থ হওয়ার কারণে দরিদ্র হয়ে না যায়। এ প্রশ্নের উত্তর শুধু সরকারের নয়, পুরো রাষ্ট্র ব্যবস্থার কাছেই চাইবে বাংলাদেশের মানুষ।